নেতা হিসেবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার প্রতিশ্রুতি হিসেবে আজ আমরা দেখেছি উনি ঢাকা মহানগর উত্তর বিএনপির একটি অত্যন্ত নেতৃত্বস্বরূপ জায়গায় পরপর তৃতীয়বার নতুন আসীন হয়েছেন। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে মূলত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এখানে তিনটা ডিফারেন্ট বিষয় রয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা। আমাদের প্রথমে উপলব্ধি করা প্রয়োজন যে রাষ্ট্র কাঠামো বলতে আমরা আসলে কি বুঝি। রাষ্ট্র কাঠামো বলতে একটা দেশের সরকার, সেটা বৈধ হতে পারে বা আওয়ামী লীগের মতন অবৈধ হতে পারে, সেটা নির্বাচিত হতে পারে বা ফ্যাসিবাদী সরকারের মতন অনির্বাচিত হতে পারে, কিন্তু সেই সরকার একটা দেশকে চালানোর জন্য রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। যেমন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি আছে, সেখানে জনপ্রশাসন আছে, সামাজিক সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, মেয়রের অফিস, কাউন্সিলর অফিস, প্রত্যেকটা সরকারি অফিস এর ভিতরে অন্তর্ভুক্ত। এর ভিতরে রয়েছে বিচার বিভাগ, মানে একেবারে সুপ্রিম কোর্ট, তার পাশাপাশি হাইকোর্ট, লোকাল জজ কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যত কোর্ট আছে, যত আদালত আছে, সবকিছু মিলিয়ে বিচার বিভাগ। এগুলো কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামোর অংশ। এর পাশাপাশি যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেটা হোক নির্বাচন কমিশন, হোক সেটা দুদক, হোক সেটা আমাদের লোকাল একটা অফিস যেটা সরকারি কোনো কাজ করে, সেটা হতে পারে পাসপোর্ট অফিস, সবকিছু মিলিয়ে কিন্তু রাষ্ট্র কাঠামো। এই যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোটার উপর ভর করে একটা দেশ, সেই দেশের সরকার দ্বারা পরিচালিত হয়। যখন একটা দেশের সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হয়, জনগণের ভোটে আসে, তখন তারা এই রাষ্ট্র কাঠামোর যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এমনভাবে চালায় যেন জনগণের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়। জনগণের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেটা তারা মোটামুটি ভাবে প্রতিপালন করতে পারে। আর যখন এমন একটা সরকার আসে যার জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, যার জনগণের ভোটের প্রয়োজন নাই, তখন তারা কি করে, তারা মনে করে রাষ্ট্র কাঠামোর এই প্রতিষ্ঠানগুলোই হলো তাদের ক্ষমতার মূল ভিত্তি। যেহেতু তাদের দায়বদ্ধতা জনগণের উপর না, তাদের দায়বদ্ধতা চলে আসে রাষ্ট্র কাঠামোর এই প্রতিষ্ঠানগুলোর উপর। তখন কি হয়, তখন জনগণের বদলে এই প্রতিষ্ঠানগুলোর উপর তাদের নির্ভরশীলতার কারণে সেখানে দলীয়করণ হয়, ডিএনএ দেখে দেখে তাদের নিজেদের লোক বসায়। আর এই প্রতিষ্ঠানগুলো তখন জনগণের সেবা না করে সেই সরকারের কাজ করে। আমরা তো এটাই দেখেছি গত 16 বছর ধরে, যে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ছিল, আমরা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, আমরা বিচার বিভাগে দেখেছি কি অবিচার হয়েছে, আমরা দেখেছি নির্বাচন কমিশনে কিভাবে তাদের দলীয় লোক বসেছে, যার কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যে মালিকানাটা থাকার কথা, রাষ্ট্রের কাছ থেকে আমাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেটা আমরা পাই না। না পাওয়ার কারণে কি হয়, আমরা এমন একটা দেশে পরিণত হই যেখানে জনগণের মালিকানা থাকে না, জনগণের অধিকার থাকে না, জনগণের সেখানে প্রতিনিধিত্ব থাকে না। সেখানে এমন একটা সরকার চলে আসে যারা রাষ্ট্রের কিছু নির্দিষ্ট লোকের উপর ভর করে জনগণের উপর দমন চালায়, দুর্বৃত্তায়ন চালায়, দুর্নীতি চালায়। যখন এটা করে তখন রাষ্ট্র কাঠামোটা টোটালি ভেঙে পড়ে। আমাদের এই যে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো, সেটাকে মেরামত করতে হবে। মেরামত করার জন্যই আজকে আমাদের 31 দফা দেওয়া হয়েছে। তার মানে কি, আমরা উপলব্ধি করি যে গত 16 বছরে ফ্যাসিবাদের কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা ভেঙে গিয়েছে। এখন সেই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। মেরামত করতে হবে কিসের উপর ভিত্তি করে? মেরামত করতে হবে 31 দফার উপর ভিত্তি করে। তার মানে 31 দফায় হচ্ছে একটা সবচেয়ে বড় সংস্কার প্রস্তাবনা। আজকে অনেকেই বলে যে বিএনপি সংস্কার চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবার আগে যে রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে সেটা বিএনপি। এর কারণটাও খুব স্বাভাবিক। অন্য কোন রাজনৈতিক দলের হয়তো সেই বিশ্বাস বা সেই আস্থা ছিল না যে জনগণের ভোট হলে, বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু বিএনপি হচ্ছে জনগণের দল, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয়তম রাজনৈতিক দল। গত 16 বছরে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপি। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে এই যে আন্দোলন হয়েছে গত 16 বছরে, সেখানে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের হাজারের উপর নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমরা জানতাম আমাদের এই দলের নেতৃত্বে, আমাদের নেতার নির্দেশনায় বাংলাদেশে একসময় অবশ্যই ফ্যাসিবাদের পতন হবে, এবং যখন সেই ফ্যাসিবাদের পতনের পরে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোট নিশ্চিত হবে, তখন ইনশাআল্লাহ আমাদের এই দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার সরকারে আসবে। আপনারা কি বিশ্বাস করেন? তো বিএনপি যদি সরকারে আসে, তাহলে বিএনপি দেশটাকে ঢেলে সাজাতে করতে হবে,
রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। এই বিশ্বাস থেকেই 2016 সালে আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। অর্থাৎ আজ থেকে 8 বছর আগে বিএনপি প্রথমবারের মতো বাংলাদেশের সংস্কারের একটা রূপরেখা দেয়। পরবর্তীতে 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই ভিশন 2030-কে আরো একটু পরিবর্তিত করে প্রাথমিকভাবে 27 দফা প্রণয়ন করেন। তারপর গত বছরের জুলাই মাসে আমাদের যুগপৎ আন্দোলনে অন্য সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা একটা ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা প্রণয়ন করেন। এটা কিন্তু গত বছরের জুলাই মাসে কখনো ফ্যাসিবাদ শক্ত হয়ে বসে রয়েছে। তার মানে কি আমরা জানতাম, আমাদের বিশ্বাস ছিল যে বর্তমান বাংলাদেশে যেমন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা তখনই জানতাম বাংলাদেশ থেকে হাসিনাকে পালিয়ে যেতে হবে, বাংলাদেশে একটা সময় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশে দেশ পরিচালনা জনগণের ভোটে আসবে বিএনপি। তো আমরা কিভাবে দেশটা পরিচালনা করবো, সেজন্য এই 31 দফাটা তখন থেকে দিয়ে এসেছে।